আসসালামু আলাইকুম। এখন আমি আলোচনা করব হেমোডাইনামিক্সের একটি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে থ্রম্বাস এবং থ্রম্বোসিস। তো থ্রম্বাস আসলে কাকে বলে? থ্রম্বাস হচ্ছে একটি সলিড অথবা সেমি সলিড ম্যাস, যেটা হচ্ছে আমাদের সার্কুলেশন বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে তৈরি হবে আমাদের ব্লাডের কনস্টিটিউয়েন্টস দিয়ে। তো থ্রম্বাসের ডেফিনেশন হচ্ছে থ্রম্বাস ইজ দ্য solid or semi-solid mass which is from within the circulation or cardiovascular system from the constituents of streaming blood. আর thrombosis হচ্ছে thrombus formation এর process, মানে thrombosis is the process of formation of solid or semi-solid mass within the circulations or cardiovascular system from the constituents of streaming blood. তো থ্রম্বাস অলওয়েজ সলিড বা সেমি সলিড, ঠিক আছে? সলিড বা সেমি সলিড। থ্রম্বাস কখনো লিকুইড বা গ্যাসিয়াস হয় না, লিকুইড বা গ্যাসিয়াস এমবোলাই হয়। এমবোলাই আমি পরে আলোচনা করব। তো আমাদের থ্রম্বাস আসলে ফর্মেশন হয় অনেকগুলো কারণে। তো মেন কারণকে আসলে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়ে থাকে। তো এই তিনটা ক্যাটাগরিকে একত্রে ভার্কোস টায়ার্ড বলা হয়ে থাকে। তো চলে আসি ভার্কোস টায়ার্ড জিনিসটা কি। তো প্রথমে আসি হচ্ছে ভার্কোস টায়ার্ড। তো ভার্কোস টায়ার্ড আসলে তিনটা কজ নিয়ে গঠিত। এই তিনটা কজ একে অপরের সাথে সম্পৃক্ত এবং এই তিনটা কজের মাধ্যমে ইউজুয়ালি থ্রম্বাস ফর্মেশন হয়ে থাকে। তো প্রথমে হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি, দেন তারপরে হচ্ছে অল্টারেশনস অফ দি ব্লাড ফ্লো, মেনলি অল্টারেশনস অফ দি নর্মাল ব্লাড ফ্লো। আমাদের ব্লাড ফ্লো কিন্তু ল্যামিনার ফ্লো নর্মালি, তাই না? তো ওটা যদি টার্বুলেন্স বা স্টেসিস হয়ে যায় তাহলে আমাদের থ্রম্বাস ফর্মেশন হতে পারে। মেনলি টার্বুলেন্স হয় আমাদের আর্টারি আর হার্টে, ঠিক আছে? মানে আর্টারি আউটা বা হার্টে, আর স্টেসিস মেনলি হচ্ছে আমাদের ভেনে হয়ে থাকে। নেক্সট হচ্ছে হাইপার কোয়াগুলেটিভিটি অফ দি ব্লাড, মানে ব্লাডের যদি কোয়াগুলেশন করার ক্ষমতা অনেক বেড়ে যায় তাহলে আমাদের থ্রম্বাস ফর্মেশন হতে পারে। তো প্রথমে আসে হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি। তো আমাদের এন্ডোথেলিয়াল ইনজুরির অনেকগুলো কজ আছে, ঠিক আছে? তো এন্ডোথেলিয়াল ইনজুরির মেজর কজকে আসলে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম কজ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ, ঠিক আছে? মেনলি হচ্ছে আমাদের আলসারেটিভ অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ। তো এই আলসারেটিভ অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগের জন্য মেনলি হচ্ছে আমাদের আর্টারি বা আমাদের যে আউটা, ওই আউটাতে ইউজুয়ালি থ্রম্বাস ফর্মেশন করতে পারে। সেকেন্ড মানে কজে আসি, সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ইউজুয়ালি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আমাদের হার্টে হয়ে থাকে, তাই না? তো হার্টের আমাদের যে এন্ডোকার্ডিয়াম, ওই এন্ডোকার্ডিয়াম ইউজুয়ালি ইনজুরি হয়ে থাকে। দেন হচ্ছে ইনফ্লামেশন অ্যান্ড ট্রমা অফ দি ভেসেল, মেনলি হচ্ছে ভাস্কুলাইটিস। কারণ আমরা জানি ব্লাড ভেসেলসের ইনফ্লামেশনকে ভাস্কুলাইটিস বলে। তো ভাস্কুলাইটিসের জন্য আমাদের আর্টারি বা ভেন সব জায়গায় হতে পারে। তো আমাদের মেনলি যে আলসারেটিভ অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ, এটা আমার যে আর্টারি বা আউটাতে হচ্ছে, এটা আসলে আমাদের মানে মেনলি হচ্ছে অনেকগুলো প্রবলেম করে থাকে সার্কুলেশনে। এটা একদিকে আমাদের ব্লাডের এন্ডোথেলিয়াল ইনজুরি করতেছে, একদিকে টার্বুলেন্সও করে থাকে, ঠিক আছে? তো এন্ডোথেলিয়াল ইনজুরি এবং টার্বুলেন্স দুইটা একসাথে করে বলে এই ক্ষেত্রে থ্রম্বাস ফর্মেশন হয়। অপরদিকে মায়োকার্ডিয়াল ইনফেকশনে আমাদের হার্টের এন্ডোকার্ডিয়াল ইনজুরি হয়ে থাকে। এছাড়াও যখন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয় তখন আমাদের হার্টের যে কন্ট্রাক্টিলিটি, তাই না, যে কন্ট্রাক্টিলিটি, এই কন্ট্রাক্টিলিটি অনেক কমে যায়। এই জন্য ব্লাডটা হার্টের মধ্যে অনেকক্ষণ ধরে থাকে। তো ব্লাড যখন অনেকক্ষণ ধরে থাকে, ব্লাড আস্তে আস্তে প্রোকোয়াগুলেন্ট স্টেটে চলে গিয়ে মেনলি থ্রম্বোসিস ফর্মেশন করে, মেনলি হচ্ছে মুরাল থ্রম্বাই ফর্মেশন করে, ঠিক আছে? মানে মায়োকার্ডিয়াল ইনফেকশনের জন্য ডাইরেক্ট এন্ডোকার্ডিয়াল ইনজুরির জন্য থ্রম্বোস ফর্মেশন হচ্ছে, আবার দেখা যাচ্ছে হার্টের কন্ট্রাক্টিলিটি কমে যাচ্ছে, এই জন্যে ওইখানেও ব্লাডের জন্য আস্তে আস্তে আমাদের মুরাল থ্রম্বাস ফর্মেশন হচ্ছে। এবার সেই ইনফ্লামেশন অ্যান্ড ট্রমা অফ দি ভেসেলস, মেনলি ভাস্কুলাইটিস, ওই ক্ষেত্রে আমাদের এন্ডোথেলিয়াল ইনজুরি হয় এবং আমাদের থ্রম্বাস ফর্মেশন হয়। এবার আসি আদার্স কিছু কজ। তো আদার্স কজের মধ্যে প্রথমে হচ্ছে টার্বুলেন্স। টার্বুলেন্স হচ্ছে আমাদের আর্টারিতে হয়ে থাকে, ঠিক আছে? তো ইউজুয়ালি আমাদের আর্টারিতে যখন টার্বুলেন্স হয়, আমাদের এই হচ্ছে একটা এন্ডোথেলিয়াম, এই হচ্ছে একটা এন্ডোথেলিয়াম, আমাদের ব্লাডটা টার্বুলেন্স হইলে এইভাবে বাড়ি দেয়, ঠিক আছে? এন্ডোথেলিয়ামে আলটিমেটলি এন্ডোথেলিয়াল ইনজুরি হয়। এবার অপরদিকে হাইপার টেনশন, হাইপার টেনশনে আমাদের এন্ডোথেলিয়াল ইনজুরি হয়ে থাকে। এছাড়া বিভিন্ন এন্ডোটক্সিন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে প্রডিউস হয়, ওইগুলো হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াল ইনজুরি করে থাকে। এছাড়া মেটাবলিক অ্যাবনর্মালিটি আছে, যেমন হচ্ছে হাইপার কোলেস্টেরেমিয়া, হোমোসিস্টিনেমিয়া, ঠিক আছে? তো হাইপার কোলেস্টেরেমিয়া, হোমোসিস্টিনেমিয়া হলে আমাদের এন্ডোথেলিয়াল ইনজুরি হচ্ছে, কারণ হাইপার কোলেস্টেরেমিয়া থেকে ইউজুয়ালি অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ ফর্মেশন হচ্ছে, আলটিমেটলি এন্ডোথেলিয়াল
ইনজুরি হয়। অপরদিকে রেডিয়েশন, স্মোকিং সব কিছুর জন্য এন্ডোথেলিয়াল ইনজুরি হয়। তো কথা হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াল ইনজুরি হলো, তাই না? হলে তাহলে আমাদের আসলে কিভাবে থ্রম্বাসটা ফর্মেশন হবে? তো আগে মেন কথাটা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের হার্ট এবং আর্টারি, ঠিক আছে, বা আউটা। এইখানে আমাদের থ্রম্বাস ফর্মেশনের একদম মেন কজ হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি। তো এন্ডোথেলিয়াল ইনজুরি যখন হয় তখন আসলে আমাদের সাব এন্ডোথেলিয়াল যে লেয়ারটা, ওই লেয়ারটা এক্সপোজড হয়ে যায়। তো এই ক্ষেত্রে সাব এন্ডোথেলিয়াল লেয়ারে প্লাটিলেট এসে ইউজুয়ালি অ্যাটাচ করে, প্লাটিলেট অ্যাক্টিভেটেড হয়, প্লাটিলেট প্লাগ ফর্মেশন হয় আলটিমেটলি, তাই না? তো কথা হচ্ছে আমাদের এই হার্ট এবং আমাদের যে আর্টারি, এখানে কিন্তু অলওয়েজ ব্লাড ফ্লো চলতেছে, এখানে কোনো স্ট্যাসিস হয় না। তো আমাদের হার্ট এবং আর্টার মেন হচ্ছে থ্রম্বাস ফর্মেশনের মেন কারণ হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি। আর এন্ডোথেলিয়াল ইনজুরি হলে প্লাটিলেট প্লাগ ফর্মেশন হয়, মানে প্লাটিলেট অ্যাক্টিভেটেড হয়। তো বলা যায় আমাদের হার্ট এবং আমাদের যেই আউটা, ওইখানে যে থ্রম্বাস ফর্মেশন হয়, এই থ্রম্বাসটা মেনলি প্লাটিলেট দিয়ে ফর্মেশন হয়ে থাকে, ঠিক আছে? তো আমি প্যাথোজেনেসিসে আগে চলে আসি। তো প্যাথোজেনেসিসটা ইউজুয়ালি কি? তো প্যাথোজেনেসিস হচ্ছে মেনলি এন্ডোথেলিয়াল ইনজুরি হচ্ছে। তো যখন এন্ডোথেলিয়াল ইনজুরি হবে তখন আমাদের যে এন্ডোথেলিয়াম থাকে, এন্ডোথেলিয়ামের নিচে ইউজুয়ালি একটি সাব এন্ডোথেলিয়াল লেয়ার থাকে, ঠিক আছে? তো এই সাব এন্ডোথেলিয়াল লেয়ারটা এভাবে এক্সপোজড হয়ে যায়। দেখা যাচ্ছে আমাদের এইখানে এন্ডোথেলিয়াল ইনজুরি হলো, তাইলে ফাঁকা হয়ে গেছে, তখন এই সাব এন্ডোথেলিয়াল লেয়ারটা এরকম এক্সপোজড হয়ে যায়। তো যখন এক্সপোজড হয়ে যায় সাব এন্ডোথেলিয়াম লেয়ারে একটি কোলাজেন থাকে, যে কোলাজেন তো থাকে, কোলাজেনের সাথে ভ্যান উইলভেল ফ্যাক্টরও থাকে। তো ইউজুয়ালি এই কোলাজেনগুলো যখন এক্সপ্রেসড হয়, ওই কোলাজেনের সাথে ভ্যান উইলভেল ফ্যাক্টরও থাকে, ওটার ইউজুয়ালি প্লাটিলেটের মধ্যে একটি সিমেন্ট হিসেবে কাজ করে। তখন এই প্লাটিলেটগুলো অ্যাক্টিভেটেড হয় এবং অ্যাটাচমেন্ট হয় এই ভ্যান উইলভেল ফ্যাক্টরের সাথে। তো যখন অ্যাটাচমেন্ট হয় তখন এই এন্ডোথেলিয়ামের মধ্যে আসলে দুইটা চেঞ্জ হয়, কিছু ফ্যাক্টর ইনক্রিজ করে, কিছু ফ্যাক্টর ডিক্রিজ করে। মেনলি টিস্যু ফ্যাক্টর ইনক্রিজ করে, ঠিক আছে, আর ডিক্রিজ করে হচ্ছে পোস্টাসাইক্লিন অ্যান্ড প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, যার কারণে থ্রম্বাস ফর্মেশন হয়। তো কথা হচ্ছে আমাদের এখানে প্লাটিলেট অ্যাক্টিভেট হচ্ছে এবং অ্যাটাচমেন্ট হচ্ছে, ঠিক আছে, যার কারণে ইউজুয়ালি প্লাটিলেট প্লাগ ফর্মেশন হচ্ছে। তো প্লাটিলেট প্লাগের কারণে ইউজুয়ালি থ্রম্বাস ফর্মেশন হচ্ছে। অপরদিকে টিস্যু ফ্যাক্টর বেড়ে যাচ্ছে আর এইগুলা কমে যাচ্ছে। তো কথা হচ্ছে যখন এই টিস্যু ফ্যাক্টরটা বাড়ে, টিস্যু ফ্যাক্টরটা কোয়াগুলেশনের যে এক্সট্রেন্সিক পাথওয়ে, ঠিক আছে, ওই এক্সটেন্সিক পাথওয়েকে অ্যাক্টিভেটেড করে দেয়, আলটিমেটলি ব্লাড কোয়াগুলেশন হয়ে ক্লট ফর্মেশন হয়ে যায়। অপরদিকে আমাদের এই পোস্টাসাইক্লিন কমে যাচ্ছে, প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর কমে যাচ্ছে। তো যখন এই পোস্টাসাইক্লিন কমে যাচ্ছে, প্লাটিলেটারও অ্যাগ্রিগেটেড হচ্ছে। অপরদিকে যে প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এই প্লাজমিনোজেনটা কি করে? প্লাজমিনোজেনটা ইউজুয়ালি ফিব্রিনোলাইসিস করে দেয়, ঠিক আছে? তো কথা হচ্ছে আমাদের প্লাজমিনোজেনও যখন কমে যাচ্ছে, আলটিমেটলি আমাদের ফিব্রিন, তারপর আমাদের প্লাটিলেট, এগুলো মিলে কোয়াগুলেশন করে ক্লট ফর্মেশন করতেছে, আলটিমেটলি থ্রম্বাস ফর্মেশন হচ্ছে। এবার চলে আসি ভিরকোস্টার্ডের সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে অল্টারেশনস অফ দি নর্মাল ব্লাড ফ্লো, টার্বুলেন্স বা স্ট্যাসিস, তাই না? তো চলে আসি হচ্ছে অল্টারেশনস অফ দি নর্মাল ব্লাড ফ্লো। তো ইউজুয়ালি আমাদের হচ্ছে নর্মাল ব্লাড ফ্লো হচ্ছে ল্যামিনার ফ্লো, আমরা সবাই জানি, তাই না? ল্যামিনার ফ্লোতে ইউজুয়ালি সেলগুলো সেন্টারে থাকে আর প্লাজমাগুলো পেরিফেরিতে থাকে। তো কথা হচ্ছে এই নর্মাল ল্যামিনার ফ্লোর যদি অল্টারেশন হয়ে যায়, সে অল্টারেশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে টার্বুলেন্স আর একটা হচ্ছে স্ট্যাসিস। তো টার্বুলেন্স মেনলি আমাদের হচ্ছে আউটা, আর্টারি বা আমাদের যেই হার্টে হয়ে থাকে, মানে আর্টিক সিস্টেম ইউজুয়ালি টার্বুলেন্স হয়ে থাকে, ঠিক আছে? তো কথা হচ্ছে যখন এই টার্বুলেন্সটা হয়, টার্বুলেন্স হলে দেখা যাচ্ছে এইটা হচ্ছে একটি এন্ডোথেলিয়াম, এটা এন্ডোথেলিয়াম। তো টার্বুলেন্স হলে এরকম বাড়ি দেয় এন্ডোথেলিয়ামে জোরে জোরে, যার কারণে এন্ডোথেলিয়াল ইনজুরি ইউজুয়ালি হয়ে থাকে, ঠিক আছে? এবার আসি স্ট্যাসিস। তো স্ট্যাসিস হচ্ছে ইউজুয়ালি আমাদের ভেনে হয়ে থাকে, ঠিক আছে, ভেনাস সিস্টেমে। তো যখন স্ট্যাসিস হয় তখন আমাদের ব্লাডটা ভেনে অনেকক্ষণ ধরে থাকে। তো অনেকক্ষণ ধরে যখন থাকে তখন আমাদের ব্লাডগুলোর তার হাইপার কোয়াগুলেটিভিটি ইউজুয়ালি বেড়ে দেয়,
বেড়ে যায়, ঠিক আছে। মানে আমাদের ভেনাস থ্রম্বাসের মেন কারণই হচ্ছে স্ট্যাসিস। তো কথা হচ্ছে আমাদের এই টার্বুলেন্সের জন্য যে আর্টারিয়াল থ্রম্বাস হচ্ছে, এই টার্বুলেন্সের জন্য শুধু এন্ডোথেলিয়াল ইনজুরি হচ্ছে না, এই টার্বুলেন্স যখন হচ্ছে তখন এই লোকাল পকেট অফ স্ট্যাসিস ফর্মেশন হচ্ছে, ঠিক আছে, লোকাল পকেট অফ স্ট্যাসিস, যার কারণে আমাদের থ্রম্বাস ফর্মেশন হচ্ছে। তো ইউজুয়ালি এই টার্বুলেন্স এবং এই স্ট্যাসিসের জন্য আসলে কিভাবে আমাদের থ্রম্বাসটা ফর্মেশন হচ্ছে, যখন এই টার্বুলেন্স বা স্ট্যাসিস হচ্ছে তখন আমাদের এন্ডোথেলিয়াল অ্যাক্টিভেশন হচ্ছে এবং এন্ডোথেলিয়ালের যে জিন, ওই জিনটা এক্সপ্রেশন হচ্ছে। এখন যখন এন্ডোথেলিয়ালটা অ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে তখন এই এন্ডোথেলিয়ালের প্লাটিলেটের সাথে অ্যাটাচ করার ক্ষমতা অনেক বেড়ে যায়। শুধু প্লাটিলেট না, আদার যত লিউকোসাইট আছে, যেমন ডাব্লিউবিসি আছে, ঠিক আছে, ডাব্লিউবিসির সাথে অ্যাটাচ করার ক্ষমতা অনেক বেড়ে যায়। মানে এন্ডোথেলিয়াল তো একদিক থেকে টার্বুলেন্সের জন্য ইনজুরি হচ্ছে, তাই না? তো যখন ইনজুরি হচ্ছে তখন এই প্লাটিলেটটা সাব এন্ডোথেলিয়ামের সাথে এক্সপোর্ট হচ্ছে, অপরদিকে এন্ডোথেলিয়াম অ্যাক্টিভেটও হয়ে যাচ্ছে। তো যখন এন্ডোথেলিয়ামটা অ্যাক্টিভেটেড হচ্ছে তখন এখানে মেনলি লিউকোসাইট এসে অ্যাটাচ করতেছে, অপরদিকে জিনো এক্সপ্রেশন হয়ে থাকে। অপরদিকে আমি বললাম যে আমাদের ব্লাডের নর্মাল ফ্লো ল্যামিনার ফ্লো, এই ল্যামিনার ফ্লোটা ডিসরাপ্টেড হয়ে যায়, ঠিক আছে। তো ডিসরাপ্টেড যখন হয়ে যায় তখন ইউজুয়ালি সেলগুলো পেরিফেরিতে চলে আসে এবং আমাদের পেরিফেরিতে যে এন্ডোথেলিয়াম থাকে, অ্যাক্টিভেটেড এন্ডোথেলিয়াম, এর সাথে অ্যাটাচ করে সহজেই প্ল্যাটিলেট প্লাগ বা সহজেই যে কোনো থ্রম্বাস ফর্মেশন করতে পারে। এছাড়া আমাদের যখন স্ট্যাসিস হচ্ছে, তাই না, দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ব্লাড ভেসেলস, এখানে যদি স্ট্যাসিস ডেভেলপ করে আমাদের ব্লাডটা কিন্তু আর পাস করবে না, এখানে আস্তে 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 যাবে, ব্লাডটা অনেকক্ষণ ধরে এখানে থাকবে, যার কারণে আমাদের এই ব্লাডের যে নর্মাল যেই ক্লটিং ফ্যাক্টরটা, এই ক্লটিং ফ্যাক্টর আর ওয়াশ আউট হবে না, ঠিক আছে, যার কারণে এখানে ব্লাড ক্লট হয়ে যাবে। অপরদিকে এখানে মানে অ্যান্টিকোয়াগুলেন্ট যে ফ্যাক্টর ওইগুলো আর আসবে না, কারণ এখানে ব্লাডটা স্ট্যাসিস হয়ে আছে, তাই না, প্রিভেন্ট ক্যারি অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর, যার কারণে এখানে আমাদের ক্লটিং ফ্যাক্টরের পরিমাণ অনেক বেড়ে যাবে, যেগুলো ওয়াশ আউট হবে না, এবং আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টরও নতুন করে আর আসবে না, কারণ এই ব্লাডটা এখানে স্থির হয়ে আছে, তাই না। তো আলটিমেটলি থ্রম্বাস ফর্মেশন হবে। তো আসলে টার্বুলেন্স আর থ্রম্বাস, মানে টার্বুলেন্স আর স্ট্যাসিস আসলে কোন কোন ক্ষেত্রে মেনলি ফর্মেশন হয়ে থাকে? মেনলি হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ঠিক আছে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে আসলে আমাদের টার্বুলেন্স বা স্ট্যাসিস হতে পারে, মেনলি টার্বুলেন্স হয়ে থাকে। এছাড়াও আলসারেটিভ অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, তো আলসারেটিভ অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াল ইনজুরি করে থাকে, এছাড়া টার্বুলেন্সও করে থাকে, দুইটা একসাথেই করে থাকে। এবার সে অ্যানিউরিজম, ঠিক আছে, অ্যানিউরিজম হচ্ছে ইউজুয়ালি ব্লাড ভেসেলস যখন ডাইলেটেড হয়ে যায়, ঠিক আছে, আমাদের আর্টারি বা ভেন যখন ডাইলেটেড হয়ে যায়, তো এখানে যখন আর্টারি বা ভেন ডাইলেটেড হচ্ছে এখানে কিন্তু আমাদের ব্লাডটা অনেকক্ষণ ধরে থাকতেছে, আলটিমেটলি একটা স্ট্যাসিসের মতো অবস্থা তৈরি হচ্ছে আর্টারি বা ভেনে, যার কারণে এখানে স্ট্যাসিসের তৈরি হয়ে আলটিমেটলি থ্রম্বাস ফর্মেশন হচ্ছে। এবার আসে হচ্ছে রিউম্যাটিক মাইট্রাল ভালভ স্টেনোসিস। এবার আসে হচ্ছে রিউম্যাটিক মাইট্রাল ভালভ স্টেনোসিস, ঠিক আছে। তো এই রিউম্যাটিক মাইট্রাল ভালভ স্টেনোসিসে আসলে আমাদের যেই লেফট সাইডে যে বাইকাসপিড ভালভ থাকে ওইখানে স্টেনোসিস হয়ে থাকে, যার কারণে কি হয়, আমাদের যেই লেফট আর্ট্রিয়াম থাকে ওই লেফট আর্ট্রিয়ামে দুইটা চেঞ্জ হয়, একটা হচ্ছে লেফট আর্ট্রিয়াম ডাইলেট হয়ে যায়, অনেক ডাইলেটেশন হয় এবং ফিব্রিলেশন হয়, ঠিক আছে। তো এই ডাইলেটেশন এবং ফিব্রিলেশনের কারণে আমাদের লেফট আর্ট্রিয়ামে ব্লাডটা অনেকক্ষণ ধরে অ্যাকুমুলেট হয়ে থাকে, যার কারণে একটি স্ট্যাসিস ডেভেলপ করে। এই স্ট্যাসিসের জন্য আমাদের এই লেফট আর্ট্রিয়ামে থ্রম্বাস ফর্মেশন হয়, মেনলি হচ্ছে মুরাল থ্রম্বাস ফর্মেশন হয়ে থাকে। মুরাল থ্রম্বাস মানে হচ্ছে আমাদের হার্ট এবং আর্টারিতে যে থ্রম্বাসটা ফর্মেশন হয় ওটাকে আসলে মুরাল থ্রম্বাস বলা হয়ে থাকে। এবার সেই হাইপার ভিসকোসিটি অফ ব্লাড, তো হাইপার ভিসকোসিটি মেনলি হচ্ছে আমাদের যে পলিসাইথেমিয়া ভেরা, এই পলিসাইথেমিয়া ভেরাতে প্রডিউস হয়ে থাকে। তো পলিসাইথেমিয়া ভেরাতে যখন হাইপার ভিসকোসিটি হয় তখন ব্লাডের নর্মাল যেই ফ্লোটা ওটা কমে যায়, ভিসকোসিটি বাড়লে তো ফ্লো কমবে, আলটিমেটলি ওইখানেও একটা স্ট্যাসিসের তৈরি হবে এবং ওইখানেও থ্রম্বাস ফর্মেশন হবে। সিকেল সেল অ্যানিমিয়াতেও স্ট্যাসিস টার্বুলেন্স হয়, যার কারণে ইউজুয়ালি থ্রম্বাস ফর্মেশন হয়ে থাকে। এবার সেই ভিরকোস্টাইডের
3 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে হাইপার কোয়াগুলেটিভিটি অফ ব্লাড। তো হাইপার কোয়াগুলেটিভিটি মানে হচ্ছে আমাদের ব্লাডের নর্মালি কোয়াগুলেশন করার ক্ষমতা অনেক বেড়ে যাওয়া, ঠিক আছে। আমাদের যে কোয়াগুলেশন পাথ হয়ে আছে সেখানে যদি কোনো অল্টারনেশন হয়ে থাকে তাহলে আমাদের ব্লাডে হচ্ছে অনেক হাইপার কোয়াগুলেটিভ হয়ে যাচ্ছে। তো হাইপার কোয়াগুলেটিভের মানে ব্লাডের যে হাইপার কোয়াগুলেশন বাড়ছে তার অনেক কারণ আছে। তো কারণকে ইউজুয়ালি দুইটা কাজে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি মানে হচ্ছে জেনেটিক, জন্মগত, আর সেকেন্ডারি মানে হচ্ছে অ্যাকোয়ার্ড। তো এর মধ্যে কিছু হাই রিস্ক ফ্যাক্টর এবং এর মধ্যেও কিছু হাই রিস্ক ফ্যাক্টর বা লো রিস্ক ফ্যাক্টর ভাগ করা হয়েছে। তো চলে আসে একটি ফ্লো চার্টে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হাইপার কোয়াগুলেটিভিটির কিছু প্রাইমারি কজ এবং কিছু সেকেন্ডারি বা অ্যাকোয়ার্ড কজ। তো প্রাইমারি কজের মধ্যে তিনটা ক্যাটাগরি, একটা হচ্ছে কমন, একটা রেয়ার আর একটা হচ্ছে ভেরি রেয়ার। তো কমন যেটা সেটা হচ্ছে ইউজুয়ালি সবার ক্ষেত্রেই মানে কমন, এটা ঠিক আছে, 1% পপুলেশনের ক্ষেত্রে এটা ইউজুয়ালি কমন হয়ে থাকে। তো কি কি, একটা হচ্ছে ফ্যাক্টর 5 এ মিউটেশন হওয়া, একটা হচ্ছে প্রথম মিউটেশন হওয়া, আর একটা হচ্ছে ইনক্রিজ লেভেল অফ ফ্যাক্টর 8, 9, 11 অ্যান্ড ফিব্রিনোজেন। তো কমনের মধ্যে আমরা তিনটা দেখতেছি, একটা হচ্ছে ফ্যাক্টর 5 এ মিউটেশন, একটা প্রথম বিনে মিউটেশন, একটা হচ্ছে ফ্যাক্টর 8, 9 এবং 11 ফিব্রিনোজেনে মিউটেশন হচ্ছে। তো এখানে ফ্যাক্টর 5 এর মিউটেশন হলে কেন আমাদের হাইপার কোয়াগুলেটিভিটি হয়ে যাচ্ছে? ইউজুয়ালি ফ্যাক্টর 5 হচ্ছে একটা ক্লটিং ফ্যাক্টর, তাই না? আর আমরা জানি হচ্ছে প্রোটিন সি একটি অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা আমাদের বডিতে থাকে। তো প্রোটিন সির কাজ হচ্ছে এই ফ্যাক্টর যে 5, এই ফ্যাক্টর 5 কে ক্লিভেজ করে দেয়া। কিন্তু যখন এই ফ্যাক্টর 5 এর মিউটেশন হয়ে যায় তখন এই ফ্যাক্টর 5 এর যে 506 নাম্বার যে অ্যামিনো অ্যাসিড থাকে, 506 নাম্বার অ্যামিনো অ্যাসিড মিল হচ্ছে আর্জিনিন থাকে। তো আর্জিনিনটা মিউটেশনের মাধ্যমে ট্রান্সফার হয়ে গ্লুটামিনে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে, গ্লুটামিন। তো যখন এই গ্লুটামিনে কনভার্ট হয়ে যায় তখন এই প্রোটিন সিটা এই ফ্যাক্টর 5 কে আর ক্লিভস করতে পারে না, যার কারণে ফ্যাক্টর 5 এর হাইপার কোয়াগুলেটিভ স্ট্রেস অনেক বেড়ে যায়, আলটিমেটলি থ্রম্বাস ফর্মেশন হয়। আরেকটা ডিজিজের কথা এখানে বলেছে ফ্যাক্টর 5 লেডেন। ফ্যাক্টর 5 লেডেন ইউজুয়ালি হোয়াইট পারসনদের হয়ে থাকে, এটা নর্মালি 5 থেকে 15% হোয়াইট পারসনের থাকতে পারে। অপরদিকে যেটা হচ্ছে প্রথম বিন মিউটেশন সেটা হচ্ছে G2021 এ ভ্যারিয়েন্টে ইউজুয়ালি হয়ে থাকে, আর ফ্যাক্টর 5টা ইউজুয়ালি G161 এ মিউটেশন হয়ে থাকে। এই দুইটা জানলেও হবে, বাট এটা ইউজুয়ালি ইম্পর্টেন্ট। এবার আসে রেয়ারের মধ্যে আছে তিনটা ডেফিসিয়েন্সি, একটা হচ্ছে অ্যান্টিথ্রম্বিন 3 ডেফিসিয়েন্সি, প্রোটিন সি ডেফিসিয়েন্সি, প্রোটিন এস ডেফিসিয়েন্সি। এবার আসে ভেরি রেয়ার হচ্ছে ফিব্রিনোলাইসিস কোনো ডিফেক্ট যদি থাকে, আর হোমোজাইগাস হোমোসিস্টিনিউরিয়া মিল হচ্ছে আমাদের হোমোসিস্টিনিমিয়া। ব্লাডে যদি হোমোসিস্টিনের পরিমাণ বেড়ে যায় তাহলে আমাদের এই হাইপার কোয়াগুলেটিভ স্ট্রেস প্রডিউস হয়। তো হোমোসিস্টিন কখন ব্লাডে বাড়ে? মেনলি হচ্ছে এই সিস্টাথিয়ন বিটা সিনথেসের যখন ডেফিসিয়েন্সি থাকে তখনই আমাদের হোমোসিস্টিন বাড়ে। অপরদিকে আসে হচ্ছে আমাদের কিছু সেকেন্ডারি কজ। তো সেকেন্ডারি কজের মধ্যে হচ্ছে হাই রিস্ক আছে আর লো রিস্ক আছে। হাই রিস্কের মধ্যে হচ্ছে প্রলং বেড রেস্ট অ্যান্ড ইনমোবিলাইজেশন, মাইকার্ডিয়াল ইনফেকশনস। তো প্রথমে আসে প্রলং বেড রেস্ট অ্যান্ড ইমমোবিলাইজেশন। তো প্রলং বেড রেস্ট বা ইমমোবিলাইজেশনের মধ্যে থাকলে কেন আসলে আমাদের থ্রম্বাস ফর্মেশন হচ্ছে? কারণ আমাদের বেড রেস্টে যখন আমরা থাকছি, যখন আমাদের লোয়ার এক্সট্রিমিটির যে মাসেলগুলো থাকতেছে, তাছে একটা মাসেল, এই মাসেলের মধ্যে কিন্তু ইউজুয়ালি ভেন থাকে, তাই না? তো যখন মানুষ হাঁটাহাঁটি করে তখন এই মাসেলের কন্ট্রাকশন রিল্যাক্সেশন একটা মিল্কিং অ্যাকশন হয়। মিল্কিং অ্যাকশনের মাধ্যমে ব্লাডটা আসলে তার নর্মাল ফ্লোটা মেনটেন করতে পারে। তো যখন অনেক দিন ধরে বেড রেস্টে বা ইমোবিলাইজ থাকে তখন এই মিল্কিং অ্যাকশনটা আর হয় না, আলটিমেটলি ব্লাড এখানে জমা হয়ে স্টেসিস তৈরি করে, থ্রম্বাস ফর্মেশন হয়ে যায়। মানে ব্লাডের একটি হাইপার কোয়াগুলেটিভিটি তৈরি হচ্ছে, মানে ব্লাডের কোয়াগুলেশনের স্ট্রেসটা মানে কোয়াগুলেশনের যে ক্ষমতা ওটা তৈরি হয়ে যাচ্ছে বেশি এই ইমোবিলাইজেশনের মাধ্যমে। অপরদিকে মাইকার্ডিয়াল ইনফেকশনের জন্য হাইপার কোয়াগুলেটিভ স্ট্রেস তৈরি হয়। এছাড়া আর্টেরিয়াল ফিব্রিলেশন, টিস্যু ইনজুরি যেমন সার্জারি, ফ্র্যাকচার, বার্ন, তারপর ক্যান্সার, প্রোস্টেটিক কার্ডিয়াক ভালভ, ডিসইমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, হেপারিন ইনডিউস থ্রম্বোসাইটোপেনিয়া, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। অপরদিকে লো রিস্কের মধ্যে আছে হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি, নেফ্রোটিক সিনড্রোম, হাইপারস্ট্রোজেনিক স্টেজ যেমন হচ্ছে প্রেগনেন্সি বা পোস্টপার্টাম, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, সিকেল সেল অ্যানিমিয়া, স্মোকিং।
তো প্রথমে আসে হচ্ছে এখানে ক্যান্সার, ঠিক আছে। তো কিছু কিছু ক্যান্সার আছে, যেমন হচ্ছে ইউজুয়ালি মিউসিন সিক্রেটিং অ্যাডেনোকার্সিনোমা, ঠিক আছে। অ্যাডেনোকার্সিনোমা, আমাদের একটা অ্যাডেনোকার্সিনোমা আসলে মিউসিন রিলিজ হতে পারে। তো মিউসিন যখন রিলিজ হয়, তো অ্যাডেনোকার্সিনোমা থেকে মিউসিন রিলিজ হলে আমাদের এই হাইপার কোয়াগুলেটিভ স্টেট তৈরি হতে পারে বা আমাদের ব্লাড ক্লট করতে পারে। অপরদিকে এখানে হেপারিন ইনডিউস থ্রম্বোসাইটোপেনিয়া পাচ্ছি। তো ইউজুয়ালি আনফ্র্যাকশনেটেড হেপারিন যদি কেউ খায় তাহলে থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করে। ইউজুয়ালি এই ক্ষেত্রে আমাদের প্লাটিলেটের এগেনস্টে অ্যান্টিবডি প্রডিউস হয়, ঠিক আছে। অ্যান্টিবডি প্রডিউস হয়, যার কারণে প্লাটিলেটটা আসলে ডিস্ট্রয় হয়ে যায়, বাট এখানে আমাদের হাইপার কোয়াগুলেটিভ স্টেটটা তৈরি হয়। এটা আসলে আনক্লিয়ার মেকানিজমটা, বাট এইখানে আমাদের প্লাটিলেট কমে যাচ্ছে, যার কারণে থ্রম্বোসাইটোপেনিয়া, বাট আমাদের এইখানে হাইপার কোয়াগুলেটিভ স্টেটও তৈরি হয়ে যাচ্ছে। এই কারণে হেপারিন ইনডিউস মানে হেপারিন ইনডিউস থ্রম্বোসাইটোপেনিয়া বলা হয়ে থাকে। তো অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোমে আসলে আমাদের বডিতে ফসফোলিপিডের এগেনস্টে অ্যান্টিবডি প্রডিউস হয়। তো আমাদের যেই সব সাবস্টেন্সগুলো ফসফোলিপিড রিলেটেড, ওই সব সাবস্টেন্সের এগেনস্টে এই অ্যান্টিবডিটা কাজ করে থাকে। তো অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোমে আসলে আমাদের থ্রম্বোসিস ফ্রিকুয়েন্টলি হয়ে থাকে, এছাড়াও মিসক্যারেজ বা অ্যাবর্শনও হয়ে থাকে। কেন আমাদের মিসক্যারেজ বা অ্যাবর্শন হয়ে থাকে? মেনলি এটা আমাদের প্লাজেন্টেশনকে ইনহিবিট করে থাকে, নর্মাল প্লাজেন্টেশনে হয় না। কিভাবে ইনহিবিট করে? মেনলি এটা বিটা টু গ্লাইকোপ্রোটিন আই, এই বিটা টু গ্লাইকোপ্রোটিন আই এর এগেনস্টে কাজ করে। এই অ্যান্টিবডিটা বিটা টু গ্লাইকোপ্রোটিন আইকে ডিস্ট্রয় করে দেয়। তো এটা ইউজুয়ালি ট্রপোব্লাস্টিক সেলে থাকে। তো নর্মাল ট্রপোব্লাস্টের মাধ্যমে প্লাজেন্টেশনটা হয় না, এই জন্য মিসক্যারেজ হয়। তো এই বিটা টু গ্লাইকোপ্রোটিন আই ট্রপোব্লাস্টের এন্ডোথেলিয়ামেও থাকে, প্রথমবিনেও থাকে। তো এটা হচ্ছে একটি ভিরকোস টায়ার্ড। ভিরকোস টায়ার্ড ইউজুয়ালি এন্ডোথেলিয়াল ইনজুরি হচ্ছে, হাইপার কোয়াগুলেটিভিটি হচ্ছে, অ্যাবনর্মাল ব্লাড ফ্লো হচ্ছে, যার কারণে থ্রম্বোসিস ফর্মেশন হচ্ছে। তো ভিরকোস টায়ার্ড ছাড়া আরেকটা কথা আছে, সেটা হচ্ছে ভিরকোস গ্ল্যান্ড, ঠিক আছে। ভিরকোস গ্ল্যান্ড, তো ভিরকোস গ্ল্যান্ড জিনিসটা আসলে কোথায় থাকে? ভিরকোস গ্ল্যান্ড হচ্ছে আমাদের যখন গ্যাস্ট্রিক কার্সিনোমা হয় বা স্টোমাকে কার্সিনোমা হয়, তখন আমাদের যেই সুপ্রাক্লাভিকুলার যে গ্ল্যান্ড থাকে, ওই সুপ্রাক্লাভিকুলার গ্ল্যান্ডের যেই সেন্টিনাইল লিমনোডস থাকে, ওই লিমনোডসটা সাইজ অনেক বড় হয়ে যায়, ঠিক আছে। তো এই সুপ্রাক্লাভিকুলার লিমনোডসটা যখন গ্যাস্ট্রিক কার্সিনোমার কারণে মেটাস্টিসাইজড হয়ে বড় হয়ে যায়, তখন ওটাকে ভিরকাস গ্ল্যান্ড বলা হয়ে থাকে।